সভ্যতার সাথে ইজিপ্টের সভ্যতার কতখানি মিল ছিল। দুর্গারই কিন্তু আরেকটা রূপ হতে পারে স্ফিংস। আপনি বলছেন যে ভারতীয়রা বাইরেও মাইগ্রেট করেছিল, তার মানে ভারতীয় দেবদেবীরাও কি ওখানে গিয়েছিল? একদম, বেশ কিছু দেবদেবীর সাথে কিন্তু ভারতীয়রা ওখানে যায়, তার মানে ওখানে ওরা সভ্যতার সূত্রপাত করেছিল। কিন্তু প্রচুর এভিডেন্স সাজেস্ট করছে যে ভারত থেকে যে আদি সম্প্রদায় যায় তারাই কি ফিরে এসে কালীকে তারা হিসেবে পুজো করলো। গ্রিসে ব্ল্যাক এথেনা বলে একটা দেবীর, তো এইরকম যে এক দেশ থেকে আরেক দেশে এতটা লম্বা জার্নি করে যাবে তার তো একটা কারণ থাকতে হবে। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয়টা এতদিন আপনারা যে পডকাস্টের টপিক দেখেছেন তার থেকে একটু আলাদা। আমাদের দেবদেবীরা তারা কি বাইরে গিয়েছিলেন নাকি এই রিজিয়নের মধ্যেই ছিলেন? যে ব্রহ্মাণ্ডের কথা আমরা বলি, আমাদের শাস্ত্র বলে, আমাদের ধর্ম বলে, যে বিশ্বের কথা আমাদের পুরাণে রয়েছে, সেই বিশ্ব মানে কি শুধু এই ভারত ভূখণ্ড? এটা নিয়ে একজন রিসার্চ করেন, এটা নিয়ে তিনি গত 30 বছর ধরে রিসার্চ করে আসছেন। সেই রকম একজন গুণী মানুষকে আজ আমার পডকাস্টে আনতে পেরেছি। আমার সঙ্গে বলবার জন্য এই পডকাস্টে আজকে যিনি রয়েছেন তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর তিলক বেরা। নমস্কার। নমস্কার। তিনি ইন্ডোলজি নিয়ে কাজ করেন, মানে ভারতীয় সভ্যতার ওপর কাজ করেন, ভারতীয় সভ্যতা আর বিভিন্ন দিক নিয়ে কাজ করেছেন, বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন, তার প্রচুর বই রয়েছে, তিনি এর ওপর লিখেছেন, তিনি গবেষণা করেছেন এবং তিনি যা ভেবেছেন সেগুলোকে যুক্তি দিয়ে, সায়েন্স দিয়ে এবং প্রমাণ দিয়ে আগে সেগুলোকে তিনি এস্টাবলিশ করেছেন, তবে তিনি সেগুলোকে বইয়ে জায়গা দিয়েছেন। কিন্তু আপনারা ভাবছেন কি বলছি, ব্যাপারটা কীরকম হচ্ছে মাইথোলজি চ্যানেলে। আসুন সেটাই বোঝার চেষ্টা করি। আমি প্রথমেই ডক্টর তিলক বেরার কাছ থেকে জানতে চাইব, আচ্ছা একটা কথা বলে রাখি, উনি কিন্তু প্রফেশন ওয়াইজ এককালে ডাক্তারিও করেছেন, কিন্তু তারপর ডক্টর থেকে রিসার্চার হয়েছেন। আমি 15 বছর ধরে ডাক্তারি ছেড়েই দিয়েছি। একদম। তো আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে আপনার যদি একটা আমি প্রোফাইল বলি, মানে দর্শকরা ঠিক বুঝতে পারছে না যে এখানে ঠিক কী আলোচনা করব, এবং আপনাকেই কেন আমি ডাকলাম, এটা যদি একটু বলে দেন। আমি ডিফেন্সে চাকরি করি, মানে অ্যাজ ডাক্তার হিসেবে, তো সেই সূত্রে আমার আন্দামানে একটা পোস্টিং হয় 3 বছর। তো সেখানে আন্দামানের যে অ্যাবরিজিনাল ট্রাইবস বা আদিম সব মানুষ আছেন, মানে ট্রাইবসরা রয়েছে, তাদের সাথেও আমার মানে তাদের সম্বন্ধে জানা, তাদের ইন্টারেস্ট নিয়ে তাদের ব্যাপারে ব্রিটিশরা কী দেখেছিল প্রথম থেকে সেটা দেখার আমার সুযোগ হয়। তারপরে আমার মাথার মধ্যে হয় যে এই মানুষরা কারা এবং কোথা থেকে এরা এসেছে, কীরকমভাবে এসেছে, এদের সাথে ভারতে আজকে যারা বসবাস করে তাদের কি কোনো সম্বন্ধ থাকতে পারে, মানে এরাই কি তাদের অরিজিন, মানে পিতৃপুরুষ বা মানে তাদেরই কি বংশধর আজকের যদিও আমরা ভারতবর্ষের মানুষের অরিজিন নিয়ে কমপ্লিটলি একটা মানে আমাদেরকে এমনভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভারতবর্ষের কিন্তু সবাই চারদিক থেকে এসেছে, অথচ আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে পুরনো মানুষ কিন্তু ভারতবর্ষতেই ছিল। এই হিসেবটা ঠিক মিলছে না। তাছাড়া আমি অনেক রকম গ্রাউন্ড এভিডেন্স দেখে বুঝতে পারছি যে এইগুলো কিন্তু আমাদের যেরকমভাবে হিস্ট্রিটা বুঝিয়ে দেওয়া হয় ভারতবাসীর অরিজিনটা, সেটার সাথে একেবারেই মিলছে না, বা এগুলোকে ইনক্লুড করা হচ্ছে না সেটার মধ্যে। আমার একটা হলো যে তাহলে আমরা ভারতবর্ষের সভ্যতাটা ঠিক কতখানি পুরনো সেইটাকে এই সমস্ত গ্রাউন্ড এভিডেন্সগুলো সায়েন্টিফিক্যালি অ্যানালাইজ করে অনেক বেশি সায়েন্টিফিক্যালি অ্যারেঞ্জ করে দিতে পারি কি না। মানে বেসিক্যালি আমরা যদি কিছু একটা বলি যে এখান থেকে সভ্যতা গেছে অন্য জায়গায়, অন্য আদি সভ্যতাতে, তাহলে লোকে মেনে নেবে, তার তো কোনো নেই। আমাকে প্রুফ করে দিতে হবে যে আমি কোন বেসিসে বলছি বা সেখানে নানান রকম সাবজেক্ট আছে। কিছু সাবজেক্ট নিয়ে আমরা করি, হিস্ট্রি, আর্কিওলজি, অ্যানথ্রোপোলজি, এগুলোর সাথে যতক্ষণ না আমরা জেনেটিক্সটাকে মেলাতে পারবো ততক্ষণ কিন্তু আমরা গ্লোবালি, মানে সারা পৃথিবীর কাছে মান্যতা পাবে এরকম একটা দিতে পারবো না।
এই সবগুলো 30 বছর ধরে আমি ভারতীয় সাবকন্টিনেন্টে মানে উপমহাদেশে আমি গ্রাউন্ড এভিডেন্সগুলো কালেক্ট করি। সেই নিয়ে আমাকে অনেকগুলো বই লিখতে হয়, করতে হয়, কিন্তু সেইগুলো থেকে আমি ভারতীয় সভ্যতাটা কোথা থেকে কার সাথে কানেক্টেড ছিল, কে কোথা থেকে আসছে যাচ্ছে ইত্যাদি নিয়ে গত মানে 30 বছর ধরে করে যেখানে পৌঁছেছি, এখন আমরা সেইগুলো নিয়েই আমার এখনকার বইগুলো। তার মধ্যে এই ইন্ডিয়া ইন ইজিপ্ট মানে ভারতীয় সভ্যতার সাথে ইজিপ্টের সভ্যতার কতখানি মিল ছিল বা ওই সভ্যতা আমরা করেছি কিনা, এই রকম একটা নিয়ে আমরা এখন যাচ্ছি। ইজিপ্টের সভ্যতার সঙ্গে আমাদের সভ্যতা একদম ইজিপ্টের সভ্যতার সাথে মানে আমার যখন একটু সন্দেহ হয় নর্থ ইস্টে কাজ করতে গিয়ে, যে এখানে নর্থ ইস্টের তেজপুরে দেখা যাচ্ছে 6th সেঞ্চুরি টেম্পলে গ্রিক আর্ট, হেলেনিস্টিক আর্ট। হিস্টোরিয়ানরা কিন্তু এটাকে নিয়ে ডিসকাস করছে না, যে আর্কিওলজিস্টরা বলছে এটা হেলেনিস্টিক আর্ট, এটা 6th সেঞ্চুরি টেম্পল, শিবা টেম্পল, কিন্তু হিস্টোরিয়ানরা দেখাতে পারছে না যে এর লেখা তথ্য কোথায়, যে ওইটা গ্রিকদের সাথে আমাদের ডাইরেক্ট কানেকশন ছিল 6th সেঞ্চুরিতে। তেমনি অহোমদের মাইদেম, যেটা মানে অহোমদের যেটা পিতৃপুরুষদের স্মৃতিমন্দির, সেগুলোকে বলা হচ্ছে ইজিপ্টের পিরামিডের সাথে স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি সিমিলার। আবার দেখা যাচ্ছে সুনীতি কুমার চ্যাটার্জি একটা এতে বললেন যে ত্রিপুরাতে যে চতুর্দশ দেবতা পুজো করা হয় তারা নাকি গ্রিকো রোমান দেবতাদের সাথে দেবদেবীর সাথে প্রায় এক, মানে ইকুইভ্যালেন্ট ইয়ে রয়েছে। আবার দেখা যাচ্ছে ইসরায়েল ভিসা দিচ্ছে মিজোদের, যে তোমরা আমাদের হারিয়ে যাওয়া সম্প্রদায়, মানে 10 লস্ট ট্রাইবস অফ ইসরায়েল যেটা বাইবেলে আছে। এইগুলো থেকে আমার হলো যে ইজিপশিয়ান সিভিলাইজেশনের সাথে ডেফিনেটলি আমাদের একটা খুব আদি যুগের কানেক্টিভিটি আছে। সেই হিসেবে আমি যখন ইজিপ্টে যাই তখন দেখি ওখানে আমি যা ভেবেছিলাম তার থেকে এত বেশি মাত্রায় আমার এই কানেক্টিভিটিটাকে পেলাম, যে ভারতীয় সভ্যতার ছাপই ওখানে রয়েছে। তারপরে পড়াশোনা করে এবং জেনেটিক্সটাকে অ্যানালাইজ করে আমার মানে মোটামুটি বুঝতে পারলাম যে ইজিপশিয়ান সিভিলাইজেশন কিন্তু ভারতীয় সম্প্রদায়ের সৃষ্টি। পরে কিছু কিছু সম্প্রদায় ভারতে ফিরে আসে, সেই সমস্ত সম্প্রদায়কে আমরা ইন্দো আরিয়ান কমিউনিটি বা ইন্দো আরিয়ান মাইগ্রেশনের কথা ভাবি, কিন্তু অরিজিনালি কিন্তু ভারতীয় সম্প্রদায়ই ওই সব জায়গাতে কে ছিল। এটাই কিন্তু গত 10-15 বছরে বেরিয়ে পড়া জেনেটিক এভিডেন্স এটাকে সাজেস্ট করে। এটা নিয়ে ডিসকাশন এখনও হচ্ছে না, কেন হচ্ছে না আমি ঠিক জানি না। ডিসকাশন করার সময় এসেছে বিকজ অনেক জেনেটিক এভিডেন্সই কিন্তু এটাকে সাজেস্ট করছে। ভারতীয় সভ্যতা কত হাজার বছরের পুরনো? দেখো এইখানেই এটা একটা খুব কোয়েশ্চেন, যে আমরা হলাম অ্যানাটমিক্যাল মডার্ন হিউম্যান, আমাদের উৎপত্তি আফ্রিকাতে। অ্যানাটমিক্যাল মডার্ন হিউম্যানের যে সম্প্রদায়কে আমরা অ্যানাটমিক্যাল মডার্ন হিউম্যান বলি, তাদের মোটামুটি 2 লক্ষ বছর আগে আফ্রিকাতে তাদের উৎপত্তি। এক সময় ওরা আফ্রিকা থেকে বেরোতে আরম্ভ করে, কতবার বেরিয়েছে সেটা নিয়ে মতভেদ আছে, কিন্তু একটা জিনিস বোঝা গেছে 65,000 বছর আগে যারা আফ্রিকা থেকে বেরোয় তারাই কিন্তু সারভাইভ করে গেছে, এবং তাদের বেরোনোটাকে আউট অফ আফ্রিকা মুভ বলা হচ্ছে। এবং তারা কোস্টাল রুটে, ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া, ইস্ট কোস্ট অফ ইন্ডিয়া, আন্দামান হয়ে, আন্দামানের সাথে আমি পরে বলবো কীরকমভাবে ওরা আন্দামান পৌঁছয়, এই করতে করতে ওরা অস্ট্রেলিয়ার দিকে চলে যায়। এই যে মাইগ্রেশনটা, এটাকে বলা হয় গ্রেট কোস্টাল মাইগ্রেশন। মোটামুটি আমরা করতে পারি যে ওই 65,000 বছর আগে যে সম্প্রদায় আফ্রিকা থেকে ভারতে এলো, ওরা কিন্তু ভারতে মোটামুটি কন্টিনিউয়াসলি থেকেছে। এটা কিন্তু এখানে কোনো দিন ওই 65,000 বছর তার আগে কিন্তু এক্সটিংক্ট করেছিল হয়তো, কিন্তু এই পিরিয়ডের মধ্যে মনুষ্য সম্প্রদায় ভারতে এক্সটিংক্ট করেছে এরকম কোনো প্রমাণ নেই। এবং আন্দামানে যারা রয়েছে তাদের মধ্যে দুটো গ্রুপ আছে, M31 আর M32 mtDNA হ্যাপ্লোগ্রুপ। এরা কিন্তু 40-50 হাজার বছর আগে কিংবা এরকম হতে পারে, একটা গ্রুপ আগে একটা গ্রুপ পরে গেছে, সেটা কিন্তু ইন্ডিকেট করছে যে এই অঞ্চলে কিন্তু এই অ্যানাটমিক্যাল মডার্ন হিউম্যান বা মডার্ন হিউম্যান বরাবরই থেকেছে, এবং মাঝে মাঝে ওরা আন্দামানে যেতে পেরেছে। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে আমার ভীষণ জানতে ইচ্ছে করছে, যেটা আজকে আমাদের টপিক, যে বহির্বিশ্ব আজকে যখন আমরা দেখছি যে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো ভারতে আসছে, তার সভ্যতাকে, তার ধর্মকে, তার আধ্যাত্মিকতাকে জানার চেষ্টা করছে, এবং বলা হচ্ছে যে এটা ওল্ডেস্ট সিভিলাইজেশন। আপনি বলছেন যে ভারতীয়রা বাইরেও মাইগ্রেট করেছিল, এবং ভারতীয় সভ্যতা, ভারতীয় ধর্ম এবং ভারতীয় দেবদেবীরা পর্যন্ত বাইরে গিয়েছিলেন।
সেটা কিভাবে কোথায়, ইজিপ্টের কথাই আপনি প্রথমে যেহেতু বলছেন, মানে যদি ভারতীয়রা ওখানে যায় তার মানে ওখানে ওরা সভ্যতার সূত্রপাত করেছিল, যদি সভ্যতার সূত্রপাত করে তাহলে ভারতীয় কালচারও ওখানে গিয়েছিল, তার মানে ভারতীয় দেবদেবীরাও কি ওখানে গিয়েছিল? একদম। এটাই আমাদের কোনো কারণে এখনো অবধি আমরা সেটা সেরকমভাবে সিরিয়াসলি ভাবিনি, কিন্তু প্রচুর এভিডেন্স সাজেস্ট করছে যে ভারত থেকে যে আদি সম্প্রদায় যায়, এই যে আমরা একটা কোস্টাল ইন্ডিয়ান সিভিলাইজেশন ছিল, মানে আমাদের উপকূল বরাবর যে সিভিলাইজেশন ছিল, সেটা যখন সমুদ্রের জল বাড়ায় ডোবে, তারা একদিকে যেরকম বাংলায় সেটেল করে, তেমনি তারা ছড়িয়ে পড়ে ভূমধ্যসাগরের দিকেও, মানে তারা লোহিত সাগর, ভূমধ্যসাগর, কৃষ্ণসাগর ওই সব অঞ্চলেও চলে যায়, সেটাকে আমরা জেনেটিক্যালি এস্টাবলিশ করতে পারি। আর তারা যখন, সে তো একটা সম্প্রদায় যাচ্ছে, তারা কিন্তু তাদের দেবদেবী নিয়ে যাচ্ছে, তাদের ভাষা নিয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের ধরার সময় এসছে যে আমার ধারণা এর মধ্যে সবচেয়ে আদি সম্প্রদায় যেহেতু গঙ্গারিদি অঞ্চল বা বাংলা অঞ্চল থেকে যায়, তারা কিন্তু আদিশক্তি কালীকেই নিয়ে যায় সবচেয়ে প্রথম, এবং আদিশক্তি কালী কিন্তু নানান দিক, মানে এই লোহিত সাগর অঞ্চলে বা ভূমধ্যসাগর অঞ্চলে পৌঁছে। সে সম্বন্ধে কিন্তু অন্য ব্রিটিশদেরও কিছু নোট আছে। আচ্ছা, প্রমাণ আছে? প্রমাণ আছে মানে 1794-তে উইলফার্ড বলে এক রিসার্চার 183 পাতার একটা জার্নালে একটা আর্টিকেল লেখে, সেখানে কিন্তু সে প্রতিষ্ঠা করে যে ভারতের আদি সাহিত্য থেকেই, মানে সাহিত্য না, পৌরাণিক থেকেই সে পাচ্ছে যে নীল নদের নাম, মানে স্কন্দপুরাণ অ্যান্ড পদ্মপুরাণ থেকে পাচ্ছে যে নীল নদের নাম কিন্তু কালী নদী ছিল। কি বলছেন? আমি যেদিন প্রথম এই আর্টিকেলটা পাই, সেদিন আমার গায়ে কাঁটা দিয়েছিল যে তাহলে তো এটা, মানে আমি যেরকমভাবে ভাবছি যে এখান থেকে প্রথম সম্প্রদায় যায়, তো এরাও কিন্তু তখন ভাবতো 200-250 বছর আগে যে ইউরোপিয়ানরা ছিল, তারা কিন্তু এটাকে মেনে নিত যে ভারত থেকেই সংস্কৃতি বা ভারত থেকেই সভ্যতাটা ছড়ায়। এবং এই যেটা বললাম যে তারা যদি এখান থেকেই যাবে সবচেয়ে আগে, সে তো তার ভাষা দেবদেবীকেও নিয়ে যাবে। তার মধ্যে কালী নিঃসন্দেহে, বিকজ তারা ছিল কালীভক্ত সম্প্রদায়, এই যে কালীভক্ত সম্প্রদায় সারা দেশে এবং দেশের বাইরে ছড়াচ্ছে, সেটার কিন্তু একটা আমরা পাই 51টা শক্তিপীঠের মাধ্যমে। আমার ধারণা যে সমস্ত জায়গায় কালীভক্ত সম্প্রদায় ছড়ায়, তারা সেখানে আদি কালী টেম্পল বানায়, সেগুলোকেই হয়তো আমরা আদি কালী, মানে শক্তিপীঠ বলছি। এবং একটু লক্ষ্য করলে দেখব যে ওইগুলো কিন্তু নানান পথ দিয়ে আমাদের দিক নির্দেশ করছে যে কোন কোন পথে তারা গেল। একবার আমি এই রকম কয়েকটা শক্তিপীঠ, মানে যেহেতু বাংলাতে সবচেয়ে বেশি আছে, তো বেঙ্গল থেকেই ওরা স্প্রেড করেছিল ধরা যায়। আমি একবার ফলো করি যে মিথিলাতে একটা শক্তিপীঠ পাওয়া যাচ্ছে, তারপরে আমার ধারণা যে ওরা মানে হিমালয় দিয়ে যাচ্ছে, তারপরে শক্তিপীঠ আমি কাঠমান্ডুতে পাচ্ছি, তারপরেরটা মুক্তিনাথে পাচ্ছি, তারপরে বোঝা যাচ্ছে যে ওরা কৈলাসের দিকে চলে যাচ্ছে। তেমনি আরেকটা রুটে যেটা ওরা গুজরাট হয়ে যাচ্ছে, সেইটা দেখা যাচ্ছে যে মাকরান কোস্ট হয়ে তারা চলে যাচ্ছে। কেন কি, মাকরান কোস্টে হিংলাজ শক্তিপীঠ পাওয়া যাচ্ছে। এবারে দেখা যাচ্ছে যে সেই মাকরান কোস্ট দিয়ে যদি যায়, তাহলে তো সে সুমের পৌঁছচ্ছে, তাহলে তো সে ইজিপ্ট পৌঁছচ্ছে, তাহলে তো সে হর্ন অফ আফ্রিকা পৌঁছচ্ছে, সেখানেই তো মিশরীয় সভ্যতা এলো। আবার সে যদি কৈলাস দিয়ে যায়, সেদিকে টার্কি হয়ে সে আবার পূর্ব ইউরোপের দিকে চলে যাচ্ছে। তো এই যে এই আদি সম্প্রদায়ের প্রসারের একটা 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 ডাইরেকশন কিন্তু আমরা শক্তিপীঠগুলোর কে ফলো করলে বা কানেক্ট করলে কিন্তু পেয়ে যাচ্ছি। এইবারে যে কালী যদি ওখানেই পৌঁছে থাকে, তাহলে কি আমরা তাকে কোনো রকমভাবে ওখানে আইডেন্টিফাই করতে পারছি, কোনো চিহ্নিত করতে পারছি? মিশরীয় সভ্যতায় বেশ কিছু দেবদেবীর সাথে কিন্তু ভারতীয় আদি দেবদেবীর একটা খুব ভালো সিমিলারিটি আছে, মিল আছে। যেরকম নাট অ্যান্ড জেব বলে একটা দেবদেবী আছে মিশরীয় সভ্যতার সবচেয়ে আদি যুগের, নাট হচ্ছে ওদের সবচেয়ে আগের যুগের। সেই নাটের সেই শিব, সেই কিন্তু যেরকমভাবে আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখি কালী দাঁড়িয়ে আছে শিবের ওপরে, ঠিক সেই রকমভাবেই কিন্তু নাট এক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক নেই, কিন্তু ওপরে রয়েছে, মানে শিব নিচে শুয়ে রয়েছে, শিবটাকে জেব বলছে ওরা। আর নাট, এবারে নাটের সাথে কালীর আরও মিল আছে যে দেখা যাচ্ছে যে তিনিও বেয়ার বডিড অ্যান্ড সারা গায়ে তারা,
মানে কোনো পোশাক পরিহিতা নয়? না, এবারে সারা গায়ে তারা। তাহলে কি যে সম্প্রদায় ওখান থেকে ফিরে এলো, তারা যেহেতু ওখানে সেই দেবীকে পুজো করতো, তারাই কি ফিরে এসে কালীকে তারা হিসেবে পুজো করলো? তো এই যে নানান রকমভাবে দেবদেবীদের ফিরে আসা, এটাও আমাদের একরকমভাবে ইয়ে করে যে এই যাতায়াতটা মানে বঙ্গোপসাগর থেকে কোনো একটা সম্প্রদায় ভূমধ্যসাগরে যাচ্ছে, আবার নানান ইয়েতে ফিরে আসছে, এই ব্যাপারটাকে কিন্তু আমাদের বুঝতে হবে যে এটাই কিন্তু নানান দেবদেবীর রূপ পরিবর্তনের একটা কারণ হতে পারে। মানে বাঙালি কিন্তু জানে যে কালীরই আরেক রূপ দুর্গা, অথচ দেখা যাচ্ছে যে কালীর রূপ একরকম, দুর্গার রূপ আরেক রকম, কিন্তু বাঙালির কিন্তু কোনো ডাউট নেই যে কালীরই আরেক রূপ। এইটা কিন্তু ওই যে এক সম্প্রদায় কালী পুজো ওখানে গিয়ে করছে, যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিসে ব্ল্যাক এথেনা বলে একটা দেবীর প্রথমে ওখানে ইয়ে হচ্ছে, তারপরে তার এথেনা হয়ে যাচ্ছে, এথেনা রূপটা পাচ্ছে। সেই ব্ল্যাক এথেনা কিন্তু একটা কৃষ্ণবর্ণ দেবী এবং কালো, এবং দেখা যাচ্ছে সেই ব্ল্যাক এথেনার সাথেও যেরকম মানে বাহন থাকছে, তার সাথে নাগ অ্যান্ড প্যাঁচা থাকছে। প্যাঁচা পাখি বাহনটা কিন্তু খুব কমন পাখি নয়, কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে আমাদের এখানে যেরকম লক্ষ্মীর সাথে প্যাঁচা থাকে, ওখানেও দেখা যাচ্ছে যে সেই ব্ল্যাক এথেনার সাথে প্যাঁচা থাকছে অ্যান্ড নাগ থাকছে। আবার সেই আমাদের এখানে যেরকম কালীর রূপ একসময় বদলে ফেয়ার কমপ্লেক্সন মানে গৌরবর্ণ হয়ে যাচ্ছে, ওখানেও দেখা যাচ্ছে সেই ব্ল্যাক এথেনা ইয়ে হয়ে যাচ্ছে। তাহলে কি ওখান থেকে যে এবারে সেই এথেনা কিন্তু যুদ্ধের দেবী, ও কিন্তু ওখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ওর ভক্তরা ওখানে লড়াইতে মত্ত। তাদের মধ্যে একজনকে আমরা চিনি, মানে আলেকজান্ডার, লড়াই করতেই বেরিয়েছিলেন, তো তাদেরকে যুদ্ধ জেতাবার দেবী হয়ে গেছেন ওখানে। আমাদেরও এখানে আমরা দেখছি যে এক যুদ্ধের দেবীর ইয়ে হচ্ছে, সে কিন্তু মাতৃতান্ত্রিক একটা ইয়ে হিসেবে, হ্যাঁ, সভ্যতাটাকে প্রোটেক্ট করার জন্য পিতৃতান্ত্রিক যাদের ইয়ে তাদেরকে রক্ষা করছেন, হ্যাঁ, দেবতাদের। হ্যাঁ, তো এই যে সিমিলারিটিগুলো, তারপরে দেখা যাচ্ছে যে ওখানে আমাদের এখানে আমরা লক্ষ্মীকে শ্রীও বলি, সেই শ্রীয়ের সাথে কিন্তু অলওয়েজ প্যাঁচা থাকে আর পদ্ম ফুল থাকে, পদ্মাসনে বসে থাকেন তিনি, আর প্যাঁচা অলওয়েজ। আমরা দেখছি ইজিপ্টের এক দেবী শ্রী থেকেই আইসিস হলো কিনা জানি না, ওখানেও কিন্তু সেই আইসিস দেবীর সাথে অলওয়েজ প্যাঁচা পাওয়া যাচ্ছে আর পদ্ম ফুল পাওয়া যাচ্ছে, অথচ ইজিপ্টে তো পদ্ম ফুল ফোটে না। এইখানে ভাবতে হবে যে তাহলে এখানকার কোনো সম্প্রদায়ে তার লক্ষ্মীকে ওখানে প্রতিষ্ঠিত করতে গিয়ে সে কি তার সাথে পদ্ম ফুলের চারদিকে পদ্ম ফুলের পাথরের পদ্ম ফুল বানাচ্ছে? আবার যে পদ্ম ফুল দেখেনি তার পক্ষে কিন্তু পদ্ম ফুল বানানোটাও অতটা নয় আর কি। মানে সে যদি পদ্ম ফুল নাই দেখে থাকে চোখে, তার পক্ষে কি করে বানানো সম্ভব? এগুলোও কিন্তু সাজেস্ট করছে যে, আমি আমার বইতে কিছু ছবি দিয়েছি যে আমরা আজকেও দেবীর মুখ যেরকমভাবে আঁকছি, 4000-5000 বছর আগে ইজিপ্টে যে আর্টিস্ট মানে যে মূর্তিকার ওখানে বানিয়েছে, সে কিন্তু সেই রকমভাবেই দেবীর মুখ বানাচ্ছে। মানে সেই চোখের গড়ন, সেই ঠিক তার বংশধরেরা আজকেও আমাদের এখানে দেবীর মুখের ঠিক সেইভাবেই মেনটেন করছে আর কি। আমার মনে হয় এটা 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 একটা সত্যি আশ্চর্য, এবং এটা আমাদের গর্বের, গৌরবের, তাই তো? আপনি বলছিলেন যে এথেনার কথা, আপনি ইজিপ্টের কথা বলছেন, আর কোথায় কোথায় এরকম দেখা গেছে মানে আমাদের দেবদেবীর সঙ্গে সিমিলারিটি? ওখানের এতদিন আমরা ভেবেছি যে আচ্ছা কেউ হয়তো গিয়েছিল, বা হয়তো আমরা ভেবেছি যে ওদের দেবদেবীর সঙ্গে আমাদের মিল, কিন্তু এখান থেকেই এই সভ্যতাই যে স্প্রেড করেছে, এটা কিন্তু শুনে সত্যিই খুব ভালো লাগছে, গর্বিত লাগছে। অ্যাকচুয়ালি সেটাকে যদি এই দ্বন্দ্বটা থেকেই যাবে যে ওদিকে আর এদিকে যদি আমরা একই দেবদেবী পাই, তাহলে এদিক থেকে গেল না ওদিক থেকে এলো, এই দ্বন্দ্বটাকে কিন্তু আমরা শুধু জেনেটিক্স দিয়েই ভাঙতে পারবো। কেন কি জেনেটিক্স আমায় বলে দেবে কে আগেকার সম্প্রদায় আর কে পরের সম্প্রদায়, মানে কোথা থেকে একটা সম্প্রদায় ওদিকে গেল। তো সেটা যখন আমরা জেনেটিক্স দিয়েই করব, সেটা থেকে করা যেতে পারে। কিন্তু আমি বলি কয়েকটা, যেমন ধরো এখানকার হরি কিন্তু আমার মনে হয়েছে যে ইজিপ্টে সেই কিন্তু ওখানে হোরাস হয়ে গেছে।
তো কিরকম, এই এই কি দেখলেন হরি আপনি? আর হোরাস দুটো যে শুধু নামের একটা সিমিলারিটি বা একটা একটুখানি মিল পাওয়া যাচ্ছে, সেটা থেকে তো আর কেউ ইয়ে করবে না। এবারে দেখা যাচ্ছে যে সেই আমার এখানে হরি মানে বিষ্ণুর সাথে গরুর বলে একটা বাহন থাকে, তার মানে একটা মিথিক্যাল ইগল, একটা একটা বাজ পাখির মতো একটা বাহন, তাকে আমরা গরুর বলে চিনি। ওখানে দেখা যাচ্ছে যে হোরাসের সাথেও সেই বাহন, মানে ওরা অফকোর্স ওটাকে গরুর বলছে না, ওরা বলছে ফ্যালকন, কিন্তু সেই জিনিসটা একই, যে ওটাও একটা মিথিক্যাল ইগল। এবারে ওখানকার যে এডফু টেম্পল, সেটা হচ্ছে হোরাসের টেম্পল, ওখানে দেখা যাচ্ছে যে বিশাল করে সেই ফ্যালকনের মূর্তি, এবং অনেক জায়গাতেই সেই ওখানকার হোরাসের মুখটাকেই ফ্যালকন হিসেবে দেখানো হয়। মানে এখানে একটা জিনিস, আরেকটা জিনিস আমার খুব বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা কিন্তু দেবীকে আর বাহনকে, দেবতা বা দেবীকে আর বাহনকে দুটো আলাদা রাখি। মানে দেবী দুর্গার সাথে সিংহ বাহন, হরির সাথে গরুর বাহন। আমরা কিন্তু ওখানে ইজিপশিয়ান আইকনোগ্রাফিতে কিন্তু ওরা ওই বাহন আর দেবদেবীর মুখগুলোকে ব্লেন্ড করে দেয়, তখন কিন্তু সেই বাহনেরই মুখটা দেবতার বা দেবীর মুখ হিসেবে ইয়ে হয়ে যায়। এটা এটা নিয়ে আমি সবচেয়ে বেশি করে এক্সাম্পল, একটা তো হচ্ছে হরি, হরিকে যখন ওখানে হোরাস হিসেবে দেখানো হয়, তখন কিন্তু হোরাসের মুখটাই একটা ইগলের মতো করে দেখানো হয়। আর তার থেকেও বড় কথা, যেটা আমাদের একটুখানি ইয়ে করলেই চেনা যাবে, যে দুর্গারই কিন্তু আরেকটা রূপ হতে পারে স্ফিংস। এবারে স্ফিংসটাকে আমরা ওখানে কি দেখাই, ইনিও একজন দেবী? হ্যাঁ, স্ফিংসটা ওরা দেবী হিসেবে মেনে নেয়, মানে ঠিক সেরকমভাবে মেনে নেয়নি, কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে ইজিপ্টের যেটা গিজা বলে যে অঞ্চল, যেখানে পিরামিডগুলো আছে, সেখানে কিন্তু একটা বিশাল স্ফিংস, যেন সে ওই জায়গাটাকে প্রোটেক্ট করছে এরকমভাবে দেখা দেওয়া আছে। আবার তার থেকেও বড় কথা, সেই স্ফিংসটাকে এমনভাবে ডিস্টর্ট করা হয়েছে যে সেটা নারী মূর্তি না নরমূর্তি, মানে কোনো রাজার মুখ, সেইটাকেও ওরা মানে সেটা যে ডিস্টর্ট করে দেওয়া হয়েছে সেটাও আবার রেকর্ডেড। কিন্তু আমরা যখন আরেকটু দূরে 200 কিলোমিটার দূরে আলেকজান্ড্রিয়াতে যাই, তখন কিন্তু ওখানে ক্লিয়ারলি দেখতে পাই যে সেই ওখানকার স্ফিংসগুলো কিন্তু সিংহের দেহ অ্যান্ড নারীর মুখ। অতএব স্ফিংসটা যে একটা সিংহ সম্প্রদায়ের দেবী বা ইয়ে, সেই রকমই ইঙ্গিত করে। এবং সিংহযুক্ত। সিংহযুক্ত, এইখানে হলো সবচেয়ে মজার কথা, যে এই উইলফোর্ড 1794 সালে তার আর্টিকেলে, এশিয়াটিক সোসাইটির আর্টিকেলে বলছে কিন্তু যে স্ফিংস নামটা হয়তো সিংহিক থেকে এসছে। মানে সিংহিক মানে সিংহের ন্যায় বা সিংহর সাথে অ্যাসোসিয়েটেড এইরকম একটা জিনিস। আর আমরা সত্যি সত্যি দেখতে পাচ্ছি যে ওই সিংহিকটা মানে বা স্ফিংসটা অ্যাকচুয়ালি তার বডিটা সিংহের মতো আর একটা মুখ, তাহলে ওটা সিংহের মতোই হয়ে গেল। কিন্তু যেটা আমাকে ভাবালো সেটা হচ্ছে যে এই পার্টিকুলার অ্যানিমালটাকে, প্রাণীটাকে কিন্তু শুধু বাঙালি সিংহ বলে। এটার থেকে কিন্তু একটা প্রতিষ্ঠিত হয় কি, তাহলে কি আমরা যেরকম বলেছিলাম যে এই গঙ্গারিদি অঞ্চল থেকেই এক সম্প্রদায় গেছিল, যারা তাদের আদি ভাষা, তাদের দেবদেবী, তাদের সংস্কৃতি নিয়ে গেছিল, এবং ওদের সাথে এদের একটা যাতায়াত ছিল বলে ওখানে যেটা সৃষ্টি হচ্ছে সে কিন্তু চলে আসছে। আমার এখান থেকে দেবী কালী গেল, ওখানে যেটা দেবী কালীর যে নানান রকম রূপ হলো, তারা, চণ্ডী বা দুর্গা মানে এথেনা, সে কিন্তু আবার এখানে চলে আসছে, সে আবার এখানে এস্টাবলিশড হয়ে গেলে আমরা কিন্তু বুঝতে পারছি যে আমারই দেবীর আরেকটা রূপ এটা, কিন্তু ধরতে পারছি না যে এটা এইরকমভাবে চেঞ্জটা কি করে হলো, কোথায় হলো, কবে হলো। এটা যে ভারতীয় সম্প্রদায়ের এদিক থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে যাওয়া, আবার ওখান থেকে ফিরে আসার একটা নিদর্শন, সেইটা আমরা ধরতে পারছিলাম না। তো ওই স্ফিংস নামটার মধ্যেও কিন্তু একটা ইয়ে আছে যে এটা তাহলে একটা বাংলা শব্দ থেকে, মানে তাহলে কি গঙ্গারিদি সম্প্রদায়ের আদি ভাষা ছিল একটা আদি বাংলা ভাষা, এবং সেটাই ওখানে বহু হাজার বছর ধরে চলেছিল। এই সূত্রে আমার আরেকটা জিনিস বলতে ইচ্ছে করছি, সেটা যদি একটা বাঙালি সম্প্রদায় বা বাংলা বলা সম্প্রদায় ওখানে কয়েক হাজার বছর থাকলো, তাহলে নিশ্চয়ই তার বাংলা ভাষাটাও কিছুটা পরিবর্তন হবে। কেন কি সেই সময়ের মধ্যে ওখানে কিছু লোকাল ভাষা হচ্ছে আর কি, সেই ভাষাগুলোর কিছু কিছু ওয়ার্ড ঢুকে যাবে। সো এই বাংলা ভাষা কিন্তু অন্য অন্য ভাষার কিছু ওয়ার্ড
ওটার মধ্যে অ্যাডপ্ট করে নেবে। এইবার সেই বাঙালি সম্প্রদায় যখন ফিরে আসবে ভারতে, তাদের বাংলা কিন্তু কিছুটা হলেও একটু এখানকার বাঙালিদের কাছে অবদ্ধ হয়ে যায়। ঠিক সেটাই হচ্ছে কিন্তু চট্টগ্রাম বা সিলেটের বাংলা ভাষার মধ্যে। তাহলে এগুলো হলো গ্রাউন্ড এভিডেন্স। আমি দেখতে পাচ্ছি চট্টগ্রামে এবং সিলেটে বাঙালি সম্প্রদায়তে বাংলার সংস্কৃতি মানে, দেবদেবী মানে, কিন্তু তার ভাষাটা তখন আর ঠিক বাংলা নেই, বা পাশের গ্রামের মানুষ সেই ভাষাটাকে আর বুঝতে পারছে না। এটা কিন্তু লোকালি হওয়াটা সম্ভব নয়। এইগুলো সব এগুলো গ্রাউন্ড এভিডেন্স। এগুলো কিন্তু আমরা 100 বছর আগেই আমরা ডিটেক্ট করেছি, হাসাহাসিও করেছি। কিন্তু এটার কি কারণ হতে পারে যে কি করে, ঠিক এই কারণেই ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গলের সংস্কৃতির মধ্যে দুটোই বাঙালির সংস্কৃতি, কিন্তু কিছুটা ফারাক হয়তো হয়েছে। বিকজ অনেক সময় ফিরে আসা সম্প্রদায় একটু নতুন সংস্কৃতি নিয়ে ফিরেছে, একটু নতুন ভাষা নিয়ে ফিরেছে। তো এটাকে এই ঘটি বাঙালের যে একটা পার্থক্য আমরা বুঝতে পারি যে কি করে দুটোই তো এটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা লোকালি হয়নি, এটা ফিরে আসে। বিশেষ করে যখন আমরা দেখি যে এই চট্টগ্রাম আর বাংলা আমরা বুঝতে পারছি না, এই ব্যাপারে আমার আরও একটা জিনিস বলতে ইচ্ছুক হচ্ছে। আমি যখন ঢাকার রমনা কালী বাড়িতে গেলাম, সেখানে কিন্তু আমি দেখলাম কালী কিন্তু সে কালী কিন্তু লাল শাড়ি পরা, মানে দেখা যাচ্ছে সেই শিবের ওপরে দাঁড়ানো, সেই লাল জিভ বার করা, কিন্তু এক্ষেত্রে আর সেই কালী বস্ত্রহীনা নেই, তখন সে লাল শাড়ি পরা। ঠিক সেরকমভাবেই ত্রিপুরাতে আমরা যখন যাই কমলাসাগর ইয়েতে, তখন দেখি ওখানে কালী কিন্তু সাদা শাড়ি পরা। অতএব এই রঙগুলো নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি যে রঙেরও কিন্তু একটা আছে। এই যে দুর্গার পরিবারের সবার রং আলাদা, এটাও কিন্তু কারো মন গড়া নয়, এগুলোর মধ্যেও কিছু তথ্য দেওয়া আছে আর কি, তথ্য লুকিয়ে আছে। তো এই যে আমরা লাল শাড়ি পরা কালী পাচ্ছি, সাদা শাড়ি পরা কালী পাচ্ছি, এগুলো কিন্তু ফিরে আসা সম্প্রদায়ের সাথে আসা আমাদেরই চেনা দেবদেবী। এই সূত্রে আরেকটা জিনিস বলি, ওই যে লাল শাড়ি পরা কালী আমরা পেলাম ঢাকাতে, মানে রমনা কালীবাড়িতে, সেই কালীবাড়ির কালীর মন্দিরটা ছিল কিন্তু গঠনে অনেকটা চার্চের মতো। 71 সালের এতে সেটাকে গুড়িয়ে দেওয়া হয়, এখন নতুন করে দেওয়া হয়েছে। কিন্তু যদি আমরা গুগলে সার্চ করি যে পুরনো রমনা কালীবাড়ির টেম্পলটা কীরকম ছিল, সেই মন্দিরের গঠনটাকে কেউ আর কিছুতেই টেম্পল বলতে পারবেন না, বা মানে ভারতীয় বা হিন্দু মন্দিরের মতো কিন্তু তার গঠন। তাহলে সেই সম্প্রদায় তাদের দেবীকেও নিয়ে এলো, তখন সেই দেবী কিছুটা পাল্টে গেছে, এবং সে তার ওখানকার মন্দিরের ইয়েটাকেও নিয়ে এলো, যেটা তখন ওখানে খ্রিস্টান চার্চের মতো করে বানাবার টেন্ডেন্সি হচ্ছে, সে তার দেবীকে এখানে প্রতিষ্ঠিত করলো। কিন্তু এগুলো কিন্তু কিছু যে ফিরে আসা সম্প্রদায়ও কিন্তু এখানে সেটেল করছে। যেরকমভাবে আমি আগেও বলেছি যে সুনীতি কুমার চ্যাটার্জি কিন্তু ওই যে চতুর্দশ দেবতা যেটা ত্রিপুরাতে পাওয়া যাচ্ছে, তাদেরকে কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছেন যে এগুলো কিন্তু গ্রিক ও রোমান দেবদেবীর সাথে ভীষণভাবে মিলছে। ওখানেও কিন্তু এরকমভাবে 14টা বা 12টা দেবদেবীর এরকমই আছে, তাদের ইকুইভ্যালেন্টও উনি করে দিয়েছেন প্রায় এখানকার দেবদেবীগুলোর কি। তো এগুলোও কিন্তু ইন্ডিকেট করছে যে ওখান থেকে কিন্তু বাঙালি সম্প্রদায় বা ভারতীয় সম্প্রদায় একসময় ফিরেও আসে। ফিরে আসার বাঙালি শব্দটা আসছে, তার মানে কি বাঙালিকে আপনি এই ভারতীয় সভ্যতা নিয়ে যখন রিসার্চ করছেন, বাঙালি এবং বহির্বিশ্বে ভারতীয়দের দেবদেবী তাদেরকে নিয়ে যাওয়াতে বাঙালির অগ্রণী ভূমিকা ছিল? আমার ধারণা ছিল। বেসিক্যালি আমি যেটা বললাম, এটাতে মানে সত্যি সায়েন্টিফিক্যালি যদি এক্সপ্লেন করতে হয়, তাহলে আমাদের ঢুকতে হবে জেনেটিক্সের মধ্যে। যে এই বেঙ্গল অঞ্চলে কিন্তু যে 3টে পোস্ট গ্লেসিয়াল পিরিয়ড জেনেটিক আইডেন্টিটি, যে সম্প্রদায়গুলো হিমযুগের পরে বা সেই যুগের যে বিগুলো, সেই 3টেকেই বাংলায় পাওয়া যাচ্ছে, এবং বাংলার কাছাকাছি অঞ্চলেই তাদের উৎপত্তি এরকম ধরা যায়। এবং যখন আমরা দেখছি প্রি গ্লেসিয়াল পিরিয়ডের সম্প্রদায় বরাবরের জন্য আন্দামানে ছিল, তখন বুঝতে হবে যে এই অঞ্চলেই কিন্তু প্রি গ্লেসিয়াল পিরিয়ড জিনগত সম্প্রদায়ের থেকে পোস্ট গ্লেসিয়াল পিরিয়ডের উৎপত্তি। সেটা কিন্তু গ্লেসিয়াল পিরিয়ডে সমুদ্রের জল অনেকটা নেমে গেলে আন্দামান মেনল্যান্ডের সাথে কানেক্টেড হয়ে যায়, ওই যে একটা বড় চড়া সৃষ্টি হয়, ওইখানেই এই সৃষ্টিগুলো হচ্ছে। এবং ওটা যখন ডুবছে, যখন ওই ইন্টারগ্লেসিয়াল পিরিয়ডে সমুদ্রের জল বাড়াতে ওটা ডুবছে, তারা যেরকম বাংলায় এসে সেটেল করছে, তেমনি তারা রেড সি আর
মেডিটেরিনিয়ান সি, মানে ভূমধ্যসাগর। লোহিত সাগর, ভূমধ্যসাগর, কৃষ্ণ সাগরের দিকে চলে যাচ্ছে, এবং তখনই তারা নিয়ে যাচ্ছে তাদের দেবদেবীকে এবং তাদের ভাষাকে। আবার পরে কিন্তু নানান কারণে, সেইগুলো আমরা পরে ডিসকাস করতে পারি, যে কি কারণ ছিল, হঠাৎ ফিরেই বা আসবে কেন, তাদেরও তো আসার একটা কারণ থাকতে হবে। কখনো দেখা যাচ্ছে তারা হাজার হাজার কিলোমিটার হেঁটে হেঁটে এলো, তাই সেটাই তো ইন্দো আরিয়ান মাইগ্রেশনের যে ওরা হেঁটে হেঁটে কিন্তু ফিরলো। তো এইরকম যে এক দেশ থেকে আরেক দেশে এতটা লম্বা জার্নি করে যাবে, তার তো একটা কারণ থাকতে হবে। তো সেগুলোকেও আমরা আলোচনা করতে পারি। কিন্তু একটা জিনিস আমার বক্তব্য, যে যতদিন না আমরা বুঝতে পারবো যে ভারতীয় সম্প্রদায়, বিশেষ করে গঙ্গারিদি সম্প্রদায় বা বাংলার এখনকার বাংলার তারা ভূমধ্যসাগরীয় অঞ্চলে গেছিল এবং ওখান থেকে ফিরে এসেছে, এই ব্যাপারটা কিন্তু না বুঝলে বাঙালি সম্প্রদায়ের উৎপত্তি, তাদের দেবদেবীর উৎপত্তি, তাদের ভাষার মধ্যে কত রকমের মিলন হলো, কেন হলো, এই ব্যাপারটা ধরতে পারবো না। আবার যখন আমরা দেখব যে বাঙালি সম্প্রদায় গেছিল গঙ্গারিদি থেকে, একটা সম্প্রদায় গেছিল যে জেনেটিক আইডেন্টিটিগুলো পৃথিবীতে ছড়ালো, কিন্তু ফেরার সময় তারা নানান জায়গা থেকে এলো, বিকজ ফেরার সময় তারা কিন্তু মেডিটেরিনিয়ান সি থেকে আসছে, ব্ল্যাক সি থেকে আসছে। এইবারে তারা ফিরে এসে সারা ভারতবর্ষে সেটেল করলো। এই সারা ভারতবর্ষের মানুষের উৎপত্তিটা বুঝতে গেলেও কিন্তু এই ভূমধ্যসাগরীয় অঞ্চল বা ওই দিকের অঞ্চলে যাওয়া আর ফিরে আসার ব্যাপারটাকে না ধরলে কিন্তু এটা পরিষ্কার হবে না। তার মানে আপনি বলছেন যে কালী, শিব, এদের সমস্ত এই যে বিগ্রহগুলো আমরা এখানে দেখছি, তা আমাদের 7 সমুদ্র 13 নদীর পাড়েও পৌঁছে যাচ্ছে। ইয়েস, অ্যাকচুয়ালি আমরা কোনোদিন কিন্তু খুঁজে দেখিনি যে আমাদের দেবদেবীগুলো, আমাদের যে সম্প্রদায় ওখানে সেটেল করে, তারা কিন্তু আমাদের দেবদেবী নিয়ে যাওয়ারই তাদের একটা টেন্ডেন্সি থাকবে। এইবারে যদি আপনি খুঁজতে যান যে আমার দেবদেবী কি এখানে এসছে, তখন কিন্তু আপনি অনেক জায়গাতে ক্লিয়ারলি দেখতে পাবেন যে এই কিন্তু আমার শিবলিঙ্গ। আমরা এতদিন সেগুলোকে সেরকমভাবে ধরার চেষ্টা করিনি। আমি আপনাকে দেখাতে পারি ছবি। পেট্রা বলে একটা আছে জর্ডানে, একটা খুব ফেমাস একটা প্রত্নতাত্ত্বিক স্থল আছে, সেখানে যে শ্রাইন আছে, মানে যে দেবস্থান আছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রথমে একটা দেবী তার সিংহের ওপরে দাঁড়ানো, তার পাশে শিবলিঙ্গ, তার পাশে আরেকটা তৃতীয়, যেটাকে আমরা বিষ্ণু ভাবতে পারি, কিন্তু এই দুটো একেবারে পরিষ্কার যে এটা 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 দুর্গা এবং এটা শিব হতেই হবে। ঠিক শিবলিঙ্গ রয়েছে, একদম শিবলিঙ্গ। আমি আপনাকে ছবি দেখাবো যে এইটাকে আপনি শিবলিঙ্গ ছাড়ার কিছু, ইনফ্যাক্ট হয়তো এখানকার শিবলিঙ্গের থেকেও বেটার ফর্মের ঠিক সেরকমভাবে ডেলফিতে যখন আমরা যাচ্ছি, তখন আমরা দেখছি যে একটা ডেলফি মানে কোথায়? ডেলফি হচ্ছে গ্রিসের একটা সবচেয়ে পুরনো। আমাদের এখানে যেরকম কিছু কিছু তীর্থস্থান আছে যেখানে প্রাইমারিলি ওখানে কিন্তু সেই মন্দিরটাই আসল দেখার জিনিস। মানে বেশ কিছু তীর্থ, ধরে নিন পুরী বা আজকের দিনে ওটা ব্যবসাস্থল বা হচ্ছে, কিন্তু পুরীতে সবাই যায় পুরীর মন্দির দেখতে, বিশ্বনাথের কাছে বারাণসীতে যাচ্ছে সে বিশ্বনাথের মন্দির দেখতে। ওখানে দেবী মন্দির আর দেবতা মন্দির পাশাপাশি আছে, সেটা কে কতটা গুরুত্ব পায় এটা অন্য কথা, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো তীর্থস্থান। ডেলফি হচ্ছে গ্রিসের সেরকমই একটা তীর্থস্থান যেখানে দুটো মন্দিরই আছে। তার মধ্যে এথেনা মন্দিরটাই পুরনো, আর অ্যাপোলো মন্দিরটা পরে হয়েছে, বড় মন্দির হয়েছে, কিন্তু এথেনা মন্দিরটা যে পুরনো সেটা ইন্ডিকেট করে যে ওখানে কিন্তু মাতৃতান্ত্রিক সম্প্রদায় আগে গিয়ে পৌঁছে, যার জন্য আজকেও ওরা এথেনা মন্দিরে পুজো করে তবেই গিয়ে মানে অ্যাপোলো মন্দিরে যায়। ওরা পুজোও করে না, এখন করে না, কিন্তু হিস্টোরিক্যালি রেকর্ডেড যে যারা ওই মন্দিরগুলোকে, এখন ওগুলো ধ্বংসপ্রাপ্ত, মানে সিভিলাইজেশনের, সিভিলাইজেশনের একটা ধ্বংসাবশেষ, যেটা থেকে আমরা বুঝতে পারি তখন ওরা কি। ইন্টারেস্টিংলি এই যে দুটো জায়গা বললাম, দুটো জায়গাতেই কিন্তু বলি হতো। মানে পেট্রাতে বলি হতো, আবার ওই ডেলফিতেও। মানে পেট্রাটা কিন্তু জর্ডানে, কিন্তু ভূমধ্যসাগরের পূর্ব পাড়ে, আর গ্রিসে হচ্ছে ডেলফি, কিন্তু দুটো জায়গাতেই বলি হচ্ছে। এই যে বলি, এটা কিন্তু অলমোস্ট ক্যারেক্টারিস্টিক একটা শাক্ত সম্প্রদায়ের রীতি বা কালীভক্ত সম্প্রদায়ের রীতি। এইগুলো কিন্তু ওখানে হতো, সেগুলো কিন্তু হিস্টোরিক্যালি রেকর্ডেড বা আর্কিওলজিক্যালি রেকর্ডেড কি এখানে বলি হতো, এটা নিয়ে কারো কোনো দ্বন্দ্ব নেই। এইগুলোও কিন্তু ইন্ডিকেট করে যে এরা কিন্তু নট অনলি তার দেবদেবীকে নিয়ে গেল, তাদের সে রীতিনীতি যেগুলো ফলো করতো সেইগুলোকেও
ওইখানে প্রতিষ্ঠিত Establish করলো। এস্টাবলিশ করেছিল আর কি। তো এইগুলো মানে এটা একটা, মানে আপনি যে তথ্য দিচ্ছেন আমার মনে হয় এই তথ্য আমার দর্শক যখন শুনছেন তারা বুঝতে পারছেন, যারা আজকে ভীষণ ওয়েস্টার্নাইজড, যারা পশ্চিমী সভ্যতার কায়দায় নিজেকে গড়ে তুলতে চাইছেন, ভাবছেন ওটাই বোধহয় আদিম সভ্যতা, পশ্চিমী দেশ থেকে কোনো অ্যাওয়ার্ড পেলে আমরা কত কি বলবো গৌরবান্বিত হই, আমরা প্রাউড ফিল করি। কিন্তু দেখুন আমাদের এই সভ্যতাই কিন্তু এককালে ওখানে গিয়েছিল, আমাদের দেবদেবীদেরও সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। এর থেকে বুঝতে বোধহয় আর কোনো অসুবিধা নেই যে আমাদের সভ্যতা সুপ্রাচীন সভ্যতা, কত বিশাল, কত বিরাট। এবং এই যে আমাদের পুরাণের কনসেপ্ট বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ড শুধু ভারত ভূখণ্ড নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড গোটা পৃথিবী, তার বাইরে সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে আমাদেরই দেবদেবী, শুধু নয় আমাদের এই সভ্যতা। সুতরাং ভারতীয় হিসাবে আর যাদের মনে একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, যারা মনে করেন যে না আমরা পিছিয়ে, আমাদের ওয়েস্টার্নাইজড আরও হতে হবে, আমাদের দেশে কি রয়েছে, আরে ভাই বলি শুনুন, আমাদেরই সব কিছু, এই আমাদের থেকেই সব দেশে অনেক কিছু গেছে। তাই নিজেকে ইন্ডিয়ান হিসাবে, ভারতীয় হিসাবে অবশ্যই প্রাউড ফিল করুন। এবং আজকের এই এপিসোডটা আমি এখানে শেষ করছি, কিন্তু এই এপিসোডটা এমন একটা তথ্য ভাণ্ডার আমাদের সামনে খুলে দিল, যার চাবিটা সবে আমরা খুললাম। চাবিটা খুলে আমরা এখনও পুরোটা ভ্রমণ করিনি, শুধু একটু গেলাম, কিন্তু যাওয়া আরও বাকি। আর সেই যাওয়াটা কতটা যাব সেটা নির্ভর করছে আপনাদের উপরে। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো, আপনারা কি ভাবছেন, আপনাদের আর কি কি জানার ইচ্ছে রয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবেন। কারণ ভারতীয় সভ্যতা কোথায় কোথায় গেছে, ভারতীয় দেবদেবীরা বহির্বিশ্বে কোথায় কোথায় গেছেন, তার আরও অকাট্য প্রমাণ রয়েছে। কখনো মুদ্রায়, কখনো তার সিম্বলে, কখনো তার বাণিজ্যে। এইভাবেই কিন্তু ভারতীয় সভ্যতা যে বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছিল তার দেবদেবীদের সঙ্গে নিয়ে, সেটার প্রমাণ আরও আছে। শুধু আপনারা জানতে চান কি না সেটা জানা দরকার। তাই কমেন্টে অবশ্যই লিখুন আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত। আগামী দিনে আবার আমি স্যারকে নিয়ে আসবো। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। জনে জনে ছড়িয়ে দিন, যেখানে যেখানে যারা রয়েছেন। আমি জানি বিদেশে প্রচুর মানুষ মাইথোলজি বাই রেনেসার সঙ্গে অ্যাসোসিয়েটেড, তারা দেখেন এই চ্যানেলটা, অবশ্যই বিদেশেও ছড়িয়ে দিন, বাঙালি কমিউনিটি, বিভিন্ন আদার্স যে কমিউনিটি রয়েছে তাদের মধ্যেও, এবং সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এপিসোডটা এখানেই শেষ করি, আবার একটা এপিসোড নিয়ে হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি। নমস্কার, সবাই ভালো থাকবেন। নমস্কার।